আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি ইন্ডিয়ার একটি গ্রাম। সেই গ্রামের নাম হচ্ছে বলিপুর। এটি কলকাতা শহরের একটি গ্রাম। ঘটনাটি 1960 সালের দিকে ঘটেছিল। বলিপুর গ্রামটিতে সেই সময় একপাশে নদী, ওই নদীতে গ্রামের সবাই গোসল করত, মাছ ধরত এবং এই নদী দিয়ে অন্য কোনো গ্রামেও যাওয়া যেত। এই জন্য সেই সময় 4-5টি নৌকা ছিল এই গ্রামে এবং একপাশে দীর্ঘ জায়গায় ছিল রক্ষিত জঙ্গল। সেই সময় বলিপুর গ্রামের একটা কথা প্রচলিত ছিল, এই জঙ্গলে যদি কেউ ভুল করে ঢুকে যেত তাহলে সে আর কখনোই নিজ ঠিকানায় ফিরে আসতে পারতো না। কোথায় যে চলে যেত কেউ বলতে পারতো না। অনেকেই নাকি চিরদিনের মতো হারিয়ে গিয়েছে। এতটাই ভয়ঙ্কর ছিল সেই জঙ্গল। আর দুই পাশে ছিল চাষাবাদের জমি, এর মধ্যে দিয়ে ছিল অন্য গ্রাম বা শহরে যাওয়ার রাস্তা। তখনকার সময় এই বলিপুর থেকে অন্য গ্রামের দূরত্ব ছিল কম করে হলেও 10 কিলোমিটার। আর এই গ্রামে সেই সময় যারা বসবাস করত তাদের সিংহভাগ ছিল মুসলিম। তখনকার সময় কিন্তু বর্তমানের মতো এতটা ঘনবসতিপূর্ণ ছিল না। সব মিলিয়ে প্রায় 3 শতাধিক পরিবার ছিল এই গ্রামে। এবারে মূল ঘটনায় আসি। সময়টা ছিল শীতকালের শেষের দিকে। একবার এই গ্রামের মানুষ খেয়াল করেন যে গ্রামের পশু পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, স্পেশালি পাখি। বন্য পশু কিন্তু খুব একটা দেখা যেত না আগে। অন্য গ্রাম থেকে বা জঙ্গল থেকে অনেক পাখি গ্রামে আসতো, সেগুলো আর গ্রামে আসছে না। এভাবে কয়েকদিন যাওয়ার পর বলিপুর গ্রামের মানুষ দেখেন যে এই গ্রামে পাখির সংখ্যা অনেক কমে গেছে। কিছুদিন পর লক্ষ্য করেন যে কোনো পাখি আর দেখা যাচ্ছে না। কিন্তু তারা বাড়িতে যেই পশুগুলো পুষে, যেমন হাঁস, মুরগি, ছাগল, এগুলো কিন্তু সব ঠিকই আছে। এমনকি কুকুর, বিড়ালও সব ঠিক আছে, শুধু গ্রামের পাখিগুলোই নাই। তখন এই গ্রামের মানুষ পাখি খোঁজা শুরু করে যে পাখি গেল কোথায়। সবাই মিলে পাখি খুঁজতে গিয়ে একটা পাখিও পেল না। গ্রামের মানুষ এই বিষয়টা নিয়ে অবাক হলেও বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেয় না। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মন্তব্য করতে থাকে। কেউ কেউ বলে শীত শেষের দিকে, তো এই কারণে পাখিগুলো হয়তো অন্য কোথাও চলে গেছে। এভাবে অনেকে অনেক মন্তব্য করতে থাকে। এভাবে অনেক দিন চলে যায়, কিন্তু গ্রামের কোনো মানুষ একটি পাখিও দেখতে পায় না। একদিন মাঝরাতে এই গ্রামে এক ব্যক্তি, তার নাম হচ্ছে প্রদীপ ঠাকুর, তিনি মাঝরাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। গ্রামে সাধারণত ওয়াশরুমগুলো বাড়ির বাইরে থাকে, কোনোটা বেশ দূরেও থাকে। তো ওয়াশরুমে যাওয়ার পর উনি কাজ সেরে ফেরার সময় উনি খেয়াল করেন যে 15 থেকে 20টা বড় বড় পাখি। পাখিগুলোর মুখ ছিল নাকি পুড়ে যাওয়া মানুষের মুখ যেমন হয় ঠিক তেমন। উনাদের ভাষ্যমতে আমরা যেরকম উট পাখি দেখি ওরকম বড় বড় পাখি। পাখিগুলো একসাথে উড়ে যাচ্ছে আর প্রত্যেকটা পাখি কালো রঙের, কিন্তু তাদের পাগুলো আগুনের মতো জ্বলছে। পাখিগুলো এদিক ওদিক ঘুরে জঙ্গলটা যেই দিকে ছিল ঠিক ওই দিকে চলে যায়। উনি এই জিনিসটা দেখে খুব ভয় পান। উনি তড়িঘড়ি করে বাসায় এসে শুয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘটনা সবাইকে জানান। প্রদীপ ঠাকুরের কথা শুনে কেউ কেউ বিশ্বাস করেন, আবার কেউ কেউ হেসেই উড়িয়ে দেন। কেউ কেউ বলে পাশে জঙ্গল আছে, ওখান থেকে হয়তো বড় পাখি আসতেই পারে, কারণ ওই জঙ্গলে কি কি আছে আমরা তো আর জানি না। গ্রামের মানুষ ওখানে তো ভয়েই ঢোকে না, এত বড় পাখি থাকতেও পারে। এরকম এক একজনের এক এক ধরনের কথা বলতে থাকে। এই ঘটনার 2 দিন পর সকালবেলা গ্রামে একজন মাঝবয়সী পাগলের আবির্ভাব ঘটে। ওনার বয়স আনুমানিক 50 পেরোবে। ওই পাগল
এসে গ্রামের 3 রাস্তার একটা মোড় ছিল। ওই মোড়ের মাঝখানে একটা তেঁতুল গাছ ছিল। এই পাগল এসে তেঁতুল গাছের নিচে বসে থাকে। পাগল কারোর সাথে একটি কথাও বলে না, নিজের মতো করে চোখ বন্ধ করে কিছু পড়তে থাকে। নিজের মতো করে চোখ বন্ধ করে কিছু পড়তে থাকে। গ্রামে কোনো পাগল আসলে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ খুব কৌতূহলী হয়ে যায়। ঠিক তেমনিভাবে গ্রামের কিছু মানুষ এসে তাকে জিজ্ঞেস করে সে কোথা থেকে আসছে, কেন আসছে, নাম কি, এমন বিভিন্ন টাইপের প্রশ্ন করতে থাকে। কিন্তু এই পাগল কোনো কথা বলে না। কেউ কেউ বলে যে পাগলকে বিরক্ত করতে নেই, আবার কেউ কেউ বলে বেটা চুরি করতে এসেছে, ভং ধরে আছে, এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক। কিন্তু পাগল কোনো কথা বলে না, এক মনে কি যেন ভিড় করে বলেই যাচ্ছে। কেউ বুঝতে পারে না সেটা সে কি পড়ছে। তখন ওই সময়ে গ্রামের যারা পঞ্চায়েত ছিল তারা সবাই বলে যে কেউ যেন এই পাগলকে বিরক্ত না করে। গ্রামের সবাই মেনে নেয়। তখনকার সময় সন্ধ্যার দিকে খুব কম মানুষই বাড়ির বাইরে বের হতো। তো যারা বিশেষ কোনো কাজে বের হতো তারা দেখতো ওই পাগলটি নামাজ আদায় করছে। পরদিন থেকে গ্রামের লোক খেয়াল করতে থাকে ওই পাগলটি নামাজের সময় হলে উনি উনার ওই জায়গায় নিয়মিত নামাজ আদায় করছেন। এবং ওই তেঁতুল গাছের আশেপাশে যাদের বাড়ি তারা অনেকেই রাতে কোনো কাজে যদি বের হতো তখন অনেকেই খেয়াল করতেন যে ওই পাগল নামাজ পড়ছে। যারা দেখতেন এই বিষয়টা, পরদিন এটা নিয়ে আলোচনা হতো। পাগলের এমন আচরণ দেখে ওই গ্রামের অনেকে পাগলের প্রতি মায়া সৃষ্টি হয়। তাই সেই পাগলকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে আসতো বা পাশে রেখে আসতো। পাগল কিন্তু সাথে সাথে সেই খাবারগুলো খেত না, সে কিন্তু কারোর সাথে কথা বলতো না। মানুষ খাবার রেখে আসতো, পরে যখন বাসনগুলা নিয়ে আসতে যেত দেখতো সেগুলো খেয়ে প্লেট গ্লাস খুব সুন্দর করে ধুয়ে রেখে দিত। গ্রামের মানুষ আরও একটা বিষয় খেয়াল করতে শুরু করলেন যে এই পাগল যে তেঁতুল গাছের নিচে বসতেন সেখানে বেশ অনেকগুলো পাখি দেখা যাচ্ছে এবং কিছুদিনের মধ্যেই গ্রামে আগের মতো পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে এবং আগের মতোই গ্রামে পাখি ভরে গেছে। দিন 10 যাওয়ার পর ওই পাগল একটা কাজ করতে থাকেন। প্রতিদিন একটি করে বাড়িতে যেতেন এবং ওই বাড়িতে 1 গ্লাস পানি ছিটিয়ে দিয়ে আসতেন। উনি যখন 10 থেকে 12টা বাড়িতে এভাবে পানি ছিটিয়ে দিয়েছিলেন তখনই একটি ঘটনা ঘটে। উনি সর্বশেষ যে বাড়িটিতে পানি ছিটিয়ে দিয়ে এসেছেন ওই বাড়ির কাছে একটি বাড়ি ছিল, তার নাম হচ্ছে অন্তু প্রামাণিক। সকালে উঠে এই অন্তু প্রামাণিক খেয়াল করেন যে উনার গোয়ালের বড় বড় 2টা গরু মিসিং, মানে গরু নেই। এটা দেখে তো উনার মাথা খারাপ হয়ে যায়। উনারা সব জায়গায় খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। তখন উনাদের ওই পাগলের উপর সন্দেহ যায়, যেহেতু ওই রাতের আগের দিন পাশের বাড়িতে পানি ছিটিয়ে দিয়ে এসেছিল ওই পাগল এবং উনি যে কী কারণে পানি ছিটিয়ে আসতেন এটা তো কাউকে বলতেন না, কারণ উনি কারোর সাথেই কথা বলতেন না। সকালেই বাড়ির যেই পুরুষ মানুষ আছে ওই পাগলের কাছে চলে যান এবং কোনো কিছু জিজ্ঞেস না করেই ওই পাগলকে মারতে শুরু করে। যখনই ওই পাগলের গায়ে আঘাত করে তখনই ওই পাগল মুখ দিয়ে গংরানোর মতো শব্দ করতে থাকে। তখন আশেপাশের লোকজন এসে তাদেরকে ঠেকায় এবং সবাই বুঝতে পারেন যে এই পাগল আসলে একজন বোবা। তখন সবাই বলে এই পাগলকে না মেরে তাকে এখানে রেখে পঞ্চায়েতকে খবর দিতে। গ্রামের সবাই এই পাগলকে ধরে রাখে। পঞ্চায়েত এসে পাগলকে ইশারা করে জিজ্ঞেস করতে থাকে যে সে গরু সম্পর্কে কিছু জানে কিনা। কিন্তু এই পাগল এই প্রথম ইশারায় বলে দেয় সে গরু বিষয়ে কিছু জানে না এবং এই পাগল বোঝানোর চেষ্টা করে ইশারা দিয়ে যে সে এই গ্রামের ভালোর জন্য এসেছে।
কিন্তু তার কথা তো আর ওইভাবে কেউ বুঝতে পারে না। বারবার যখন সবাই চারদিক থেকে চাপ দিতে থাকে তখন সে চুপ থাকে। অনেক সময় ধরে তাকে নানান প্রশ্ন করা হয় যে তার বাড়ি কোথায়, নাম কি, কোথা থেকে এসেছে, সব কিছু ইশারায় জিজ্ঞেস করে। কিন্তু সে এরপরে ইশারাতেও কোনো কথা বলে না। এরপর এখানে বসা পঞ্চায়েতের লোকজন সবাই পাগলের উপর খুব ক্ষিপ্ত হয় এবং ওনাকে বেত্রাঘাত করা হয়। তার শরীর থেকে রক্তও ঝরতে থাকে। ওই পাগলের গায়ে যখন আঘাত করে তখন ওই পাগল উপরের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে, না করে কাউকে কিছু বুঝাচ্ছে এমন মনে হচ্ছে আকাশ থেকে কেউ আসতে যাচ্ছে নিচে, কিন্তু ওই পাগল আসতে নিষেধ করছে। তাকে যখন আঘাত করছে তখন উপস্থিত অনেকের মায়া হয়। তারা বলে যে আচ্ছা, সে যে গরু নিয়েছে তোমরা কি কেউ দেখেছ? কেউ তো দেখো নাই, সে গরু চুরি করেছে। তোমরা কেউ দেখো নাই আর তাকে মারতেছ? তাকে আর একটা আঘাতও কিন্তু করা যাবে না। বেশ কিছু লোক তার পক্ষে দাঁড়িয়ে যায়। তো এখন কি করা? সে তো বোবা আর সে তো পাগল, সে গরু চুরি করবে কেন? তারপর সব গ্রামবাসী মিলে একটা সিদ্ধান্ত নেন যে এই পাগলকে আর গ্রামে রাখা যাবে না। যেহেতু তার দিকে অনেকের একটা সন্দেহ, দেখা যাবে গ্রামে ছোটোখাটো কোনো চুরি হলেও তাকে দোষারোপ করা হবে, সুতরাং তাকে না রাখাটাই ভালো হবে। তো সবাই মিলে নৌকায় করে তাকে অনেক দূরে রেখে আসে, যাতে করে ওই পাগল আর ফিরে আসতে না পারে। আর যে কয়েকজন ভালো মানুষ ছিলেন যারা ওই পাগলের পক্ষে ছিলেন, এদের মধ্যে পাগলকে ইশারায় বলে দেয়, তারাও নৌকায় ছিল, তারাও গিয়েছিল সাথে, যাতে পাগলের কোনো ক্ষতি না হয়, এবং ইশারায় বলে দেয় যে তুমি ভাই আমাদের গ্রামে আর কোনোদিন এসো না। কোনোদিন যদি তুমি আমাদের গ্রামে এসো তাহলে কিন্তু এখানে কিছু লোকজন আছে যারা তোমার উপর ক্ষিপ্ত, তাহলে তারা কিন্তু তোমাকে পিটিয়ে মেরে ফেলবে। তো এইভাবে ইশারায় বোঝায়। পাগলকে অনেক দূরে একটা জায়গায় নদী পার করে ছেড়ে দিয়ে আসা হয়। কিন্তু এই যে পাগলের উপর এত বাজে আচরণ করা হলো, এরপরেও কিন্তু পাগল একদম চুপচাপ ছিল। তো এই পাগলকে রেখে আসার পর থেকেই ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা। ওই দিন মধ্যরাতে সবাই কুকুরের আওয়াজ শুনতে পান। আওয়াজটা এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছে 20 থেকে 25টা কুকুর একসাথে ডাকলে যত জোরে শব্দ হবে ঠিক তত জোরে শব্দ হচ্ছে। আর মনে হচ্ছে রাস্তা দিয়ে বিশাল কোনো প্রাণী অনেকগুলো একসাথে হেঁটে যাচ্ছে, এবং হেঁটে যাওয়ার কারণে মনে হচ্ছে রাস্তার মাটি পর্যন্ত কাঁপছে। মৃদু ভূমিকম্প হচ্ছে, দপদপ শব্দ হচ্ছে, হাঁটার শব্দ। এই ঘটনা পুরো গ্রামের মানুষ যারা ওই রাতে জেগেছিল, তারা কোনো কারণে ঘুমায়নি, তারা কিন্তু এই বিষয়টি উপলব্ধি করেন। আর এই ঘটনা ঘটেছে কিন্তু ওই পাগলকে দুপুরে গ্রাম থেকে বের করে দিয়ে আসার পর, ওই দিন রাত থেকে। আর এই ঘটনা ঘটেছে কিন্তু ওই পাগলকে দুপুরে গ্রাম থেকে বের করে দিয়ে আসার পর ওই দিনের রাত থেকে। পরের দিন সবাই একটা জিনিস খেয়াল করেন যে ওই পাগলের গায়ে যারা আঘাত করেছিল তাদের প্রত্যেকের গায়ে জ্বর এবং শরীরে আঘাতের চিহ্ন। তাদের সবাইকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমাদের শরীরে জ্বর আসার কারণ কি আর শরীরে আঘাতের চিহ্ন কেন, সবাই একটা কথাই বলে, রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে কে যেন তাদেরকে একটা চিকন লাঠি দিয়ে, তাদের সংখ্যা হবে 2 জন এবং বয়স 20 থেকে 22 বছরের মতো হবে, খুব রাগান্বিতভাবে পিঠে আঘাত করছে। এই আঘাতের কারণে তারা খুব জোরে জোরে চিৎকার করছে। এরই মধ্যে তাদের ঘুম ভেঙে যায়। তারা দেখে তাদের পিঠে অনেক ব্যথা, পিঠে আঘাতের চিহ্ন, আর এর মধ্যে তাদের চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। এবং পরিবারের লোকজন সবাই এসে দেখে যে প্রত্যেকটা ব্যক্তির পিঠে চিকন চিকন দাগ, মনে হচ্ছে খুব জোরেই তাদেরকে আঘাত করা হয়েছে।
তখন তারা সবাই বুঝতে পারে যে তারা স্বপ্নে যে বিষয়টি দেখতে পেয়েছে আসলে এটা স্বপ্ন ছিল না, এটা ছিল বাস্তব। এদিকে রাতে যে প্রাণীর চলাচলের শব্দ পাচ্ছিল সবাই, এই বিষয় নিয়ে তারা কথা বলে যে রাতে কেন কুকুরগুলো এত জোরে জোরে সবাই মিলে ডাকছিল। আবার মনে হচ্ছে বিশাল কোনো প্রাণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছিল রাস্তা পর্যন্ত কাঁপছে। এসব নিয়ে যখন গ্রামের সবাই একত্রে বসে কথা বলছিল, তখন দুই একজন এসে বলে তারা নাকি সকাল থেকে গ্রামে কোনো কুকুর বিড়াল দেখে নাই, এমনকি পাখিও পর্যন্ত দেখে নাই। এইভাবে এক কথায় দুই কথায় গ্রামের মানুষজনের মধ্যে জানাজানি হয়ে যায় এবং গ্রামের সবাই দেখে যে ঘটনাটি সত্য। পুরো গ্রামে যেখানে কুকুর বিড়াল অনেকগুলো ছিল, পাখিও স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু এক রাতের মধ্যে কোথায় চলে গেল এইগুলো? এই ঘটনাগুলো কিন্তু ওই গ্রামে পাগল বের করে দেওয়ার পরের দিন সকালে ঘটছে। গ্রামের কেউ কেউ বলে আগেও তো পাখিগুলো চলে গিয়েছিল, আবার ফেরত আসবে। এদিকে কি ঘটে, ওই যে নদীতে দুপুরের দিকে একটা মানুষকে দেখা যায়। মানুষজন অনেকেই গোসল করতে যান ওই সময়। খেয়াল করেন নদীর উল্টো দিক থেকে একজন মাঝি, দুইটা গরু এবং একজন বয়স্ক মানুষকে নিয়ে এই বলিপুর গ্রামের দিকে আসছে। মাঝিকে সবাই চিনত, কিন্তু সাথে যে আসছে তাকে তো কেউ চিনতে পারছে না। কিছু সময় পর যখন তারা নদীর কিনারে চলে আসে, তখন অনেকেই বলে ওঠে, আরে এই গরু তো অন্তু প্রামাণিকের গরু, এই গরু তুমি কোথায় পেলে? তখন মাঝির সাথে আসা ওই ব্যক্তি গ্রামের মানুষকে বলে, আমাকে পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে চলেন, আমি সব খুলে বলবো ঘটনা। তখন সবাই মিলে ওই গরু আর ওই লোককে নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যান। যখন গ্রামে জানাজানি হয়ে যায় যে অন্তু প্রামাণিকের হারিয়ে যাওয়া গরু পাওয়া গেছে, তখন কৌতূহলবশত বলিপুর গ্রামের মানুষ ওই তেঁতুল গাছের তলায় উপস্থিত হয় এবং অন্তু প্রামাণিক ও তার পরিবারের লোকজনও চলে আসে। গ্রাম পঞ্চায়েতের লোকজন ওই বৃদ্ধ লোকের নাম জিজ্ঞেস করে। ওই বয়স্ক ব্যক্তি তার নাম বলেন যে তার নাম নিজাম মিয়া। তখন সবাই নিজাম মিয়াকে জিজ্ঞেস করেন এই গরু সে কোথায় পেয়েছে। তখন নিজাম মিয়া বলেন যে এই গরু গত পরশু রাতে অন্তু প্রামাণিকের বাড়ি থেকে তার ছেলে চুরি করেছে। তখন তাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়? তখন সে বলে বলিপুর গ্রামের পাশে একটি গ্রাম, ওই গ্রামের নাম বলে। তখন ওই উত্তেজিত জনতা কেউ কেউ ওই বৃদ্ধ লোকটিকে মারধর করতে থাকে। তখন গ্রাম পঞ্চায়েতের প্রধান ওই বয়স্ক ব্যক্তিকে মারধর করতে নিষেধ করেন। পঞ্চায়েত প্রধানেরা ওই নিজাম মিয়াকে জিজ্ঞেস করে তুমি কেন আবার গ্রামে গরু ফেরত নিয়ে এসেছ? তুমি তো জানো যে তোমার প্রাণনাশের শঙ্কা রয়েছে, তারপরেও তুমি কেন আসলে? তখন নিজাম মিয়া বলে তার ছেলে গত পরশু রাতে যখন গরু চুরি করে নিয়ে বাড়িতে যায়, কোনো সমস্যা ছাড়াই গরু নিয়ে বাড়িতে ফেরত আসে। সারাদিন কোনো সমস্যা হয়নি, গরুকে খেতে দেয় স্বাভাবিকভাবেই, গরু কোনো সমস্যা ছাড়াই খাওয়া দাওয়া শুরু করে। সব কিছুই ঠিকঠাক ছিল। ঘটনা শুরু হয় গত মাঝরাতে। তার ছেলের দুটি সন্তান এবং বউ রয়েছে। তো সবাই প্রতি রাতের মতো ঘুমাতে গিয়েছে। মাঝরাতে দেখে আমার ছেলের নাম ধরে কেউ ডাকতে থাকে। এই ডাক তার ছেলে এবং ছেলের বউ শুনতে পায়। ওনারা ভাবে হয়তো প্রতিবেশী কেউ এত রাতে বিপদে পড়েছে, তাই হয়তো ডাকাডাকি করছে। যখন আমার ছেলে আর তার বউ দুজনে মিলে ঘরের বাইরে আসে, তখন দেখে দুইটা ছেলে, বয়স আনুমানিক 20 থেকে 22 বছরের মতো হবে, তারা বাইরে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর চেহারা খুবই সুন্দর। তারা দুজনে একই পোশাক পরে আছে আর পোশাকগুলো ছিল সাদা। তখন তার ছেলে বলে ওঠে তোমরা কারা আর আমার নাম ধরে ডাকছো? আমি তো আগে কখনো তোমাদের দেখিনি। এই কথা বলার সাথে সাথে
ওই দুইটা ছেলে 2 হাত লম্বা করে এই নিজাম মিয়ার ছেলেকে ঠাস করে থাপ্পড় মেরে বসে, এবং থাপ্পড় এত জোরে ছিল যে তার ছেলে ছিটকে পড়ে গিয়েছিল। আমার ছেলেকে 20 থেকে 25 ফুট দূর থেকে হাত লম্বা করে থাপ্পড় মারা দৃশ্য দেখার সাথে সাথে আমার ছেলের বউ অজ্ঞান হয়ে যায়, আর ছেলে থাপ্পড় খেয়ে কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলে। তখন এই দুজনের মধ্যে একজন বলে ওঠে যে এই গরু চুরি করে তুই খুব বড় অন্যায় করেছিস, তোর জন্য আমাদের উস্তাদ অপমানিত হয়েছে, কালকের মধ্যে এই গরু ফেরত দিয়ে আসবি আর নিজে স্বীকার করবি সবকিছু। আমাদের কথা যদি না শুনিস তাহলে তোর যে 2টি সন্তান আছে তাদের সহ তোর 14 গোষ্ঠী যে যেখানে আছে সবাইকে আমরা কঠোর শাস্তি দেব। এই কথা বলে ওই 2টি ছেলে আবারও হাত লম্বা করতে থাকে, আবারও মারে এক চর। এরপরে তারা আস্তে আস্তে আকাশের দিকে উড়ে যেতে থাকে এবং একটা পর্যায়ে তারা হাওয়ায় মিলিয়ে গেল। এরপর আমার ছেলে তার সেন্স ফিরে পায় এবং সবাইকে বলে যে এই ঘটনা এখন কি করা যায়। তখন বাবা হিসেবে আমি তাকে বলি, তুই তাহলে ফেরত দিয়ে আয়, কিন্তু ও তো নিজে চুরি করেছে, ও ফেরত দিতে গেলে খুব একটা ঝামেলা হতে পারে, অনেকে ক্ষিপ্ত হয়ে কিছু একটা করে ফেলতে পারে। এজন্য আমি একটা বয়স্ক মানুষ, তাই আমি এসেছি আমার বিবেকের দায়বদ্ধতা থেকে। আমি আমার ছেলের কৃতকর্মের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি গরু ফেরত দিয়ে এসেছি। তখন 2-1 মানুষ তাকে মারতে যায় এবং 2-1 কিল ঘুষিও মারে। এক পর্যায়ে গ্রামের বিচারকরা নিষেধ করেন এবং বয়স্ক একটা মানুষ, আর উনি সবাইকে কথা দেন যে ছেলে আর কোনোদিন চুরি করবে না, তাকে সবাই যেন ক্ষমা করে দেয়। তখন গ্রামের বিচারকেরা এবং গ্রামের সবাই ওই অন্তপ্রামাণিককে ভৎসনা করতে থাকে যে কোনো কিছু না দেখে না জেনে কাউকে এভাবে মারাটা ঠিক হয়নি, ওই পাগলকে মারা অন্যায় হয়েছে। তখন গ্রামের অনেকে বলেন যে ওই পাগলকে যেখানে রেখে আসা হয়েছে সেখান থেকে তার কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনার জন্য। তখন সকলে মেনে নেয় যে পাগলকে ফিরিয়ে আনতে হবে। তখন পরদিন অনেকে যায় পাগলের খুঁজে, যেখানে ছেড়ে দিয়ে এসেছে, আর 2-3 গ্রাম তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু পাগলের খোঁজ পায় না। তখন সবাইকে জিজ্ঞাসা করে পাগলের কথা, একজনও নাকি দেখেনি সেই পাগলকে। এভাবে অনেকদিন খোঁজার পর পাগলকে শেষ পর্যন্ত আর খুঁজে পায়নি। এভাবে একটা সময় মানুষ বিষয়টি ভুলে যায়। তো এর মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটছিল যেটা শুরুতে কেউ ওইভাবে খেয়াল করেনি। গ্রামে ভয়ানক কিছু ঘটনা ঘটা শুরু করে। প্রতিদিনই কারো না কারো বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হতে থাকে। একবারে একসাথে না, প্রতি রাতে 4-5 জনের বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি এরকম জিনিসগুলো মিসিং হয়ে যায়। এভাবে মিসিং হতে হতে গ্রামের অর্ধেকেরও গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হয়ে যায়। গ্রামে তো এই বিষয় নিয়ে হইচই শুরু হয়ে যায়। কিন্তু এর মধ্যে আশ্চর্য বিষয় হচ্ছে, ওই যে পাগল, এই পাগল যেই বাড়িগুলোতে পানি ছিটিয়ে দিয়েছিল সেই সব বাড়ির কিন্তু কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হচ্ছিল না। সেই সকল বাড়ির আশেপাশে কয়েকটি বাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং ছিল, মানে ওগুলো বাদে সব বাড়িতেই মিসিং হচ্ছিল। এই ঘটনার ঠিক কয়েকদিন পর একদিন রাতে গ্রামের এক মহিলা ওয়াশরুমে গিয়েছিল, তার স্বামীকে সাথে নিয়ে গিয়েছিলেন। গ্রামের ওয়াশরুমগুলো সাধারণত একটু দূরেই হয়। তো ওই মহিলা যখন কাজ সেরে বাড়ির দিকে ফিরছিলেন, তখন মহিলা তার স্বামীকে বলে, দেখো আকাশে ওইগুলো কি। তখন ওই মহিলা আর তার স্বামী একসাথে দেখে আকাশে এক ঝাঁক বিশাল পাখি উড়ে যাচ্ছে, এবং এই পাখিগুলো তাদের 2 পা দিয়ে গরু, ছাগল, ঈগল পাখি যেভাবে ধরে নিয়ে যায়, এগুলো ঠিক সেভাবে নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এইটা দেখে তো তারা 2 জন খুব ভয় পায়।
তারা তাড়াহুড়া করে ঘরে ঢুকে দরজা জ্বালানা বন্ধ করে শুয়ে পড়ে। সকালে এই কথা সবার সাথে শেয়ার করে। তখন গ্রামের সব মানুষ সকলে একত্রিত হয়ে এবং তারা সিদ্ধান্ত নেন যে পালা করে তারা গ্রাম পাহারা দেবে। প্রত্যেক বাড়ি থেকে একজন সদস্য নিয়ে টিম করা হবে প্রতিটি পাড়ায় পাড়ায় পাহারা দেওয়ার জন্য, যাতে করে তারা বিষয়টা বুঝতে পারে যে জিনিসগুলো কোথায় যাচ্ছে, কি হচ্ছে, এইগুলো কি চুরি হচ্ছে নাকি কোনো প্রাণী নিয়ে যাচ্ছে নাকি অদৃশ্য কোনো শক্তির থাবা পড়ছে। এই পাহারা যখন দেওয়া শুরু হয় তখন আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পাহারা দেওয়ার মধ্যেই কিন্তু এইবার আর গরু ছাগল হাঁস মুরগি মিসিং হচ্ছে না। এইবার যেটা হচ্ছে সেটা হলো তাদেরকে মালিকের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে কোনো কিছু এসে প্রাণীগুলোর ঘাড় ভেঙে দিয়ে রক্ত চুষে নিয়ে গেছে। এভাবে কয়েকদিন পাহারা দিয়েও কোনো ফলাফল পাওয়া গেল না। ঠিক প্রতিদিন কারো না কারো বাড়ি থেকে গরু ছাগল হাঁস মুরগি এই অবস্থা হচ্ছে। তখন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অন্যরা গ্রামের সকলের সাথে পরামর্শ করে যে আসলে গ্রামে হচ্ছেটা কি জানার জন্য, কারণ এরই মধ্যে 5-6 দিন পাহারা দিয়েছে অথচ সমস্যা কিন্তু থেমে নেই। তাহলে মৃত অবস্থায় পশুগুলাকে কেন পাওয়া যাচ্ছে? আবার পাহারা যারা দিচ্ছে এই কয়দিনের মধ্যে কেউ কিছুই দেখলো না। এর মধ্যে একজন বৃদ্ধ বলে ওঠে যে উনি একটা জিনিস দেখেছেন। সেটা কি? ওই বৃদ্ধ বলেন, গত রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব বলে উঠলাম। রাতে উজু করতে কল পারে গেলাম। উজু শেষ করে যখন ঘরে ফিরব তখন আমার কানে একটা শব্দ ভেসে আসলো। মনে হলো অনেকগুলো পায়ের আওয়াজ একসাথে আসছে। আমি প্রথমে ভেবেছিলাম যারা পাহারা দিচ্ছে এরা মনে হয় একসাথে চলাচল করছে, এই জন্য এত শব্দ হচ্ছে। তারপরও যেহেতু গ্রামে একের পর এক পশু পাখি এই অবস্থা হচ্ছে, তাই আমি বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য একটু আড়ালে গিয়ে দাঁড়াই। আড়াল থেকে কিছু জিনিস দেখি। আমি দেখি যে অনেকগুলো কালো কুকুর রাস্তা দিয়ে আসছে এবং কুকুরগুলো সাধারণ কুকুর থেকেও অনেক বড় এবং প্রতিটি কুকুরের পিঠে বামন আকৃতির একটা প্রাণী বসা ছিল এবং এই প্রাণীটির গায়ে সজারুর মতো কাঁটা রয়েছে। তারা খুব ধীরে ধীরে চলাচল করতে থাকে। এরা কিছু সময় দৃশ্যমান থাকার পরে আবার আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। এটা দেখার পর বৃদ্ধ মারাত্মক ভয় পেয়ে ঘরে ঢুকে নামাজে দাঁড়িয়ে পড়েন। এই কথা শোনার পর গ্রামে যা ঘটছে সবকিছু মিলিয়ে সবাই বুঝতে পারেন যে গ্রামে কোনো অশুভ শক্তির আবির্ভাব হয়েছে। তখন সবাই মিলে সিদ্ধান্ত নেন আশপাশে যত কবিরাজ, ইমাম সাহেব এবং পণ্ডিত ঠাকুর আছে সবাইকে আগামীকাল বিকেলে এই গ্রামে আসার জন্য দাওয়াত করো, আমাদের গ্রামের সমস্যা সমাধানের কথা বলো। যারাই সমস্যা সমাধান করতে পারবে তাহলে আমরা তাকে সবাই মিলে উপযুক্ত সম্মানী দেব। পরদিন বিকেল বেলায় ওই তেঁতুল গাছের নিচে গ্রামের সবাই একত্রিত হয়। ওই রাতেও কিন্তু কয়েকটি বাড়ির গরু ছাগল মৃত অবস্থায় পাওয়া গেছে। সবাই যখন এক জায়গায় হয় সেখানে বাইরে থেকে যারা আসে তারা সব ঘটনা শোনেন এবং বলেন যে আপনারা ওই পাগলকে তাড়িয়ে খুবই ভুল একটা কাজ করেছেন। উনি হয়তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই গ্রামে এসেছিলেন, তবে আপনাদের কথা শুনে যতটুকু মনে হচ্ছে ওই পাগল আপনাদের গ্রামকে রক্ষা করতে এসেছিলেন। তখন উপস্থিত সবাই বুঝতে পারেন তারা ওই পাগলকে তাড়িয়ে দিয়ে কি মারাত্মক ভুলটাই না করেছেন। ওখানে থাকা যে সকল উপস্থিত ইমাম, পণ্ডিত, কবিরাজ যারা এসেছিলেন তারা প্রত্যেকেরই একটাই মতামত ছিল, এই গ্রামে কোনো পিচাস গোষ্ঠীর নজর পড়েছে, অনেকগুলো পিচাসের নজর পড়েছে এই গ্রাম। এবং তারা এটাও বলেন যে আমাদের বিশ্বাস যে এই বোবা পাগল আবার আসবে এবং সেই এই পিশাচ থেকে আপনাদের মুক্ত করবে। বাইরে থেকে যারা এসেছে তাদের মধ্যে একজন বৃদ্ধ লোক বলেন, এই গ্রামের ভালোর জন্য আপনারা প্রতিটি ঘর থেকে
চাল ডাল তুলে সবাই মিলে একটা দুয়ার আয়োজন করবেন। এই চাল ডাল রান্না করে প্রত্যেকটি বাড়িতে খাবার পৌঁছে দিবেন এবং এটা করবেন বিকালের দিকে। আমার বিশ্বাস ওই পাগল ওই দুয়ার অনুষ্ঠানে আসবেন। তার এই কথায় অন্য পণ্ডিত ইমাম সম্মতি তো দেন যে হ্যাঁ, এটা হতে পারে। সেই মোতাবেক পরদিন গ্রামের সবাই মিলে দুয়ার আয়োজন করেন। এমন সময় উপস্থিত সবাই খেয়াল করেন একটা সাদা ঘোড়ায় চড়ে একজন মানুষ আসছে এবং এই ঘোড়া যখন কাছাকাছি চলে আসেন তখন সবাই দেখতে পারেন এই ঘোড়ায় করে আসা ব্যক্তিটি সেই পাগলের মতো দেখাচ্ছে। সবাই বলতে থাকে এই তো সেই পাগল যারা আঘাত করে গ্রাম থেকে বের করে দিয়েছিল। তিনি এখন এই পাগলের বেশ পোশাকের অনেক পরিবর্তন হয়েছে। যারা আঘাত করে গ্রাম থেকে বের করে দিয়েছিল তিনি এখন এই পাগলের বেশ পোশাকের অনেক পরিবর্তন হয়েছে। তার পোশাক থেকে যেন উজ্জ্বল আলো বের হচ্ছে। তখন ঘোড়ায় করে আসা ব্যক্তি সবাইকে সালাম দেন। সবাই তার সালামের উত্তর দেয় এবং সবাইকে অবাক দৃষ্টিতে ওই লোকটির সবাই তার সালামের উত্তর দেয় এবং সবাই অবাক দৃষ্টিতে ওই লোকটির দিকে তাকিয়ে বলে যে পাগল তো কখনো কথা বলতো না। আর ঘোড়ায় বসে থাকা ওই ব্যক্তি কথা বলে ওঠে যে আপনারা ভাবছেন যে আমি কথা বলছি কিভাবে? আসলে আপনারা যাকে ভাবছেন আমি সেই ব্যক্তি নই, আমি তার যমজ ভাই। আমার ভাইয়ের নাম আব্দুর রহিম আর আমার নাম আব্দুর রহমান। আমরা দুজন যমজ ভাই, কিন্তু আমার ভাই আব্দুর রহিম জন্ম থেকেই বুবা। ও বুবা হলেও আল্লাহর কুদরতে ও ধার্মিক জ্ঞান ও আধ্যাত্মিক জ্ঞান অনেক বেশি। ও বুবা হলেও আল্লাহর কুদরতে ওর ধার্মিক জ্ঞান ও আধ্যাত্মিক জ্ঞান অনেক বেশি। সে দিন এবং রাতের বেশিরভাগ সময় আমল করেন এবং সে আমল করতে করতে এমন একটি পর্যায়ে চলে গেছে যে জিন জাতির অনেক বোবা সন্তান আমার ভাইয়ের কাছ থেকে দীক্ষা নেন। আব্দুর রহমান হুজুর বলে আমাদের বাড়ি পাকিস্তানে, আমার ভাই আপনাদের গ্রামে এবং এই গ্রামের মানুষকে বাঁচাতে এসেছিল, কিন্তু আপনারা তাকে চিনতে পারেননি। তখন আব্দুর রহমান হুজুরের কাছে সবাই ক্ষমা চান। তখন একজন ব্যক্তি জিজ্ঞেস করেন যে আপনার ভাই এই গ্রামে কেন এসেছিলেন এবং সে কিভাবে জানলো এই গ্রামের মানুষ বিপদে আছে, আর তিনি কেনই বা এই গ্রামের মানুষের উপকার করতে চান, এটার কারণ কি? তখন আব্দুর রহমান সব কিছু খুলে বলেন। তিনি বলেন আপনাদের গ্রামে একজন নামকরা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আব্দুল আজিজ। এই কথা বলার পর এই গ্রামের অনেক বয়স্ক ব্যক্তি বলেন আমরা আমাদের বাপ দাদার মুখ থেকে আব্দুল আজিজের অনেক কথা শুনেছি। আমাদের বাপ দাদারা এই আজিজ হুজুরের ভক্ত ছিলেন, তাদের মুখে এই হুজুরের গল্প আমরা অনেক শুনেছি। তিনি নাকি অনেক ফরহেজগার ছিলেন, তাকে নাকি দুষ্ট জিনেরা ভাগের মতো ভয় পেতেন। আর এই সেই আব্দুল আজিজের কবর, আর সেই আব্দুল আজিজের কবর তো এখনো আমাদের এখানে আছে। তখন আব্দুর রহমান হুজুর বলেন এই আব্দুল আজিজ আমার দাদা। 1947 সালে দেশভাগের পর আমার বাবা আমাদের পরিবারকে নিয়ে পাকিস্তানে চলে যায়। তখন থেকে আমরা পাকিস্তানে থাকি। আপনাদের এইখানে যে জঙ্গল আছে, এখানে 23টা পিশাচ জিন থাকে। তারা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। এরা বিভিন্ন রূপ ধারণ করতে থাকে, কিন্তু এরা প্রত্যেকেই বামন আকৃতির জিন এবং এরা খুবই হিংস্র প্রকৃতির। এদের সর্দার আছে, তার কথা মতো 22 জন চলে। এখানে মূলত 3 ধর্মের পিশাচ আছে, মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মের জিন। এদের কাজ হচ্ছে পশু পাখির রক্ত খাওয়া। গ্রামে যখন সব পশু পাখির রক্ত খাওয়া শেষ হয়ে যাবে তখন এরা এই গ্রামের মানুষের রক্ত খাওয়া শুরু করবে। এভাবে বিভিন্ন গ্রাম শেষ করে দিয়ে এসেছে। এবার এই গ্রামে এসেছে, তবে ওরা যে নতুন এসেছে তা কিন্তু না, এরা কিন্তু অনেক আগে থেকেই এখানে ছিল। আজ থেকে প্রায় 50 বছরের বেশি সময় আগে ঠিক এইভাবে এই বামন পিশাচগুলো এই গ্রামে রাতের বেলায় ঢুকত, পশু পাখিগুলোকে হত্যা করত।
তখন আমার দাদা এই পিশাচগুলোকে বোতলবন্দি করে এবং ওই যে জঙ্গল ওইখানে নিচে একটি গাছের অনেক নিচে বোতলগুলোকে পুঁতে রেখে আসে। তো অনেক আগের ঘটনা, তো এটা শুরু হয়েছিল তার আগেই দাদা ধরে ফেলেছিলেন, এজন্য এই বিষয়টি অনেকের মনে নাই। কিন্তু এখন তো এই বিষয়টি সিরিয়াস হয়ে গেছে, এজন্য জানতে পারছেন। ওই বোতলগুলো গাছের নিচে পুঁতে রাখা হয়। তো পিশাচগুলো বোতলবন্দি হওয়ার আগে বলেছিল কখনো যদি এই বন্দি দশা থেকে মুক্তি পায় তারা, তাহলে গ্রামের কোনো পশু পাখি এবং মানুষকে তারা বাঁচতে দেবে না। আপনাদের এখানে মাস 3 আগে একটা জ্বর হয়েছিল, সেই জ্বরে কয়েকটি গাছ উপড়ে যায়। তার মধ্যে এই পিশাচদেরকে যেই গাছের নিচে বোতলবন্দি করে রাখা হয়েছিল সেই গাছটিও উপড়ে যায় এবং যে কোনোভাবে এই বোতলগুলোর মুখ খুলে যায়, তারা মুক্ত হয়ে যায়। দীর্ঘদিন বোতলে বন্দি থাকার কারণে তারা দুর্বল ছিল। এরপর আস্তে আস্তে তারা শক্তি সঞ্চয় করে এবং এই গ্রামের পশু পাখির উপর আক্রমণ শুরু করে দেয়। প্রথমে পাখির উপর আক্রমণ শুরু হয়, এরপরে পশুর উপরে। আমার দাদা আমার আব্বাকে বলে দিয়েছিল যদি কখনো ওই পিশাচগুলো মুক্ত হয়ে যায়, তিনি যেন আবারও এই পিশাচগুলোকে বন্দি করে এবং এই গ্রামকে তারা রক্ষা করে। এখন এই পিশাচগুলো মুক্ত হয়ে গিয়েছে। আমাদের অনুগত জিনেরা এসে আমাদেরকে জানিয়ে দিয়েছিল যে পিশাচগুলো মুক্ত হয়ে গেছে। আমার বাবা আর ভাই যখন একসাথে ছিল তখন একটা জিন এসে এই খবরটি জানায়। তখন আমার বাবা আমার ভাইকে পাঠায় এই পিশাচগুলোকে বন্দি করতে। কিন্তু এদেরকে চাইলেই আপনি বন্দি করতে পারবেন না, এদেরকে নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে গিয়ে বন্দি করতে হয়। তখন আব্দুর রহমান হুজুর বলেন যে আজকে রাত থেকে কালো 3টি কুকুর এবং 3টা ঘোড়া দেখতে পাবেন। আপনারা কখনো এই কুকুর এবং ঘোড়াগুলোকে আঘাত করবেন না এবং কিছু খেতেও দিবেন না। এদের শুধু রাতের বেলায় দেখা যাবে। আপনারা যদি রাতে চলার পথে এই কুকুর এবং ঘোড়াগুলোকে দেখতে পান, তাহলে কিছুক্ষণের জন্য চোখগুলো বন্ধ রাখবেন, তারপর চোখ খুলবেন। এরা মূলত কয়েকদিনের জন্য থাকবে, আপনাদেরকে ওই পিশাচগুলো যেন কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য এরা আসবে। আজ থেকে 6 দিন এরা থাকবে, তারপর আমি আমার ভাই আর বাবা আসবো ইনশাল্লাহ। ওই দিন আপনাদের সব সমস্যার সমাধান আল্লাহ চান তো হয়ে যাবে। আব্দুর রহিম আরও জানান, আমার ওই 6 দিনের মাথায় 3 জন লোক লাগবে, একজন ইমাম, একজন হিন্দু পণ্ডিত এবং একজন খ্রিস্টান পাদ্রী। ওই 3 জন ব্যক্তিকে উপস্থিত রাখবেন। এশার নামাজের পর এই তেঁতুল গাছের পাশে 3 রাস্তায় 3 জন দাঁড়িয়ে থাকবে। বাকিটা আমি আমার ভাই এসে কি করতে হবে করব। এই বলে আব্দুর রহিম চলে যান। এই 6 দিনের মধ্যে গ্রামের মানুষ অদ্ভুত দৌড়াদৌড়ির শব্দ শুনতে পেত। কুকুরের দৌড়, ঘোড়ার দৌড় শুনতে পেত মানুষ। এই 6 দিনের মধ্যে কোনো ক্ষতি হয়নি কারো। এরপর সেই কাঙ্ক্ষিত দিন আসে এবং গ্রামের মানুষ সেই হুজুরদের আসার অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে এশার নামাজের কিছু সময় পর দেখেন 3টি সাদা ঘোড়ায় 3 জন লোক আসছে। যখন কাছে আসে সবাই দেখে সেই যমজ 2 ভাই আব্দুর রহিম এবং আব্দুর রহমান, সেই 2 ভাই এবং তার বাবা। তারা 3 জন এসে গ্রামের সবাইকে সালাম দেয়। তারা গ্রামের সবাইকে বলেন যে আপনারা যে যার বাড়ি চলে যান, আজ রাতে কেউ বাড়ির থেকে বাইরে বের হবেন না, আর ইমাম, পণ্ডিত, পাদ্রী ছাড়া সবাই দ্রুত এই স্থান ত্যাগ করুন। সবাই সেটাই করেন, চলে যান। পরে সবাই রাতের বেলা ভয়ানক কিছু শব্দ শুনতে পায়। মনে হচ্ছে ভয়ঙ্কর বজ্রপাতের আওয়াজ হচ্ছে, খুব জোরে জোরে চিৎকার আর কান্নার শব্দ। চারদিকে মনে হচ্ছে যেন বিশাল ঝড় হচ্ছে। মনে হচ্ছে জঙ্গলের ভেতর ভয়ানক মেসাকার চলছে, গণহত্যা চলছে, চিৎকার চেঁচামেচি। যাদের বাড়িতে পশু ছিল সেই পশুগুলো খুব জোরে জোরে ডাকতে থাকে ভয়ে। এভাবেই চলতে থাকে বেশ অনেকক্ষণ। একটা পর্যায়ে সব শান্ত হয়ে যায়। সকালে উঠে সবাই সেই তেঁতুল গাছের কাছে গিয়ে
দাঁড়ায়। দেখে 3 ধর্মের 3 জন মন খারাপ করে সেখানে বসে রয়েছে। তখন উপস্থিত সবাই 3 জনকে প্রশ্ন করেন, তোমাদের মন খারাপ কেন এবং গত রাতে কি হয়েছিল? তখন 3 জন বলে, গত রাতে গ্রামের সবাই চলে যাওয়ার পর আরো 3টি ঘোড়া আসে। তখন তারা আমাদের 3 জনকে 3টি ঘোড়ায় উঠতে বলে এবং আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের কোনো ক্ষতি হবে না। তখন আপনাদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের ভালোর জন্য যা করার করব, প্রয়োজন হলে প্রাণ বিসর্জন দিব। তখন এই ঘোড়ায় করে 3 জন রওনা দেন এবং আলাদা করে পিতা এবং পুত্র 3 জন মিলে গ্রামের ওই জঙ্গলের দিকে রওনা দেন। এক পর্যায়ে সবাই সেই জঙ্গলের কাছে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন 3টি কালো কুকুর এবং আরো 3টি সাদা ঘোড়া সেখানে উপস্থিত রয়েছে। তখন হুজুরের পিতা বলে ওঠে, আপনারা আপনাদের ধর্মীয় রিচুয়াল শুরু করেন, কারণ এখানে 3 ধর্মের পিশাচ রয়েছে। তখন 3 জনই উচ্চ আওয়াজে তারা তাদের রিচুয়াল শুরু করেন, রুকিয়া শুরু করেন। ওই হুজুরের পিতা অনেক দূর পর্যন্ত একটা নির্দিষ্ট গণ্ডি দিয়ে দেন এবং বলেন, শুধু এখানে আপনাদের বহনকৃত 3টি ঘোড়া প্রবেশ করতে পারবে, এছাড়া আর কোনো পিশাচ প্রবেশ করতে পারবে না। এরপর তারা 3 জন দেখেন ওই যে 3 জন পিতা এবং পুত্র ঘোড়ায় চড়ে সেই জঙ্গলের ভেতর চলে যান এবং 3টি ঘোড়া আর 20 থেকে 22 বছরের 2টি যুবক, এবং মনে হচ্ছে সাথে আরো কেউ আছে, কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু বুঝতে পারছি আরো কয়েকজন আছে। সবাই মিলে দ্রুত জঙ্গলের ভিতর যান এবং যখন তারা এই 3 জনের চোখের আড়াল হয়ে যায়, কিছু সময় পরেই খুব জোরে চিৎকার কান্নার শব্দ আসতে থাকে। বড় বড় গাছ ভেঙে পড়তে থাকে, আকাশে বজ্রপাতের মতো আগুনের ফুলকি উঠতে থাকে। তারা 3 জন একটা জিনিস দেখে যে অসংখ্য ব্রাহ্মণ আকৃতির পশুকে সেই ঘোড়া এবং কুকুরগুলো তাড়া করছে, কিন্তু ব্রাহ্মণ আকৃতির পিশাচগুলো গ্রামে ঢোকার চেষ্টা করছে। কিন্তু তাদের এই রিচুয়ালের কারণে, এই যে 3 জন রিচুয়াল করছে, এই রিচুয়ালের কারণে তারা গ্রামে ঢুকতে পারছে না। একবার তারা জঙ্গল থেকে বের হচ্ছে, আবার তারা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। এভাবে অনেকক্ষণ পরে রাতের শেষ দিকে সবকিছু শান্ত হয়ে যায়। তখন সেই বৃদ্ধ ঘোড়ায় করে আসে, সাথে 3টি ঘোড়া নিয়ে, আর বলে, তোমরা যা করছো এই গ্রামের জন্য, তা না হলে এই পিশাচগুলোকে আমরা মারতে পারতাম না। ওই বৃদ্ধ তখন এই কথা বলছিল, তখন তার চোখে পানি গড়িয়ে পড়ছিল। সবাই জিজ্ঞেস করে কি হয়েছে? তখন বৃদ্ধ বলে, এই পিশাচগুলোকে মারতে গিয়ে আমার বুবা ছেলেটা মারা গেছে, সাথে আরো 4 জন ফরহেজগার জিন মারা গেছে। তাদের সকলের লাশ নিয়ে জিনেরা পাকিস্তান চলে গেছে। আমরা সব পিশাচগুলোকে হত্যা করেছি। আজ থেকে এই গ্রামে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না। এই বলে সেই বৃদ্ধ চলে যান। তারপর 3টি ঘোড়া আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে ঘোড়াও চলে যায়। এই কথা যখন 3 জন বলে, তখন গ্রামের উপস্থিত সবার চোখে পানি এসে যায়। কথিত আছে ওই 3 জনকে নাকি ওই বৃদ্ধ 3টি উপহার দিয়েছিলেন, কিন্তু কি দিয়েছিলেন এটা এই 3 জনই জানতেন, অন্য কেউ জানতেন না, আর তাদের বলাও নিষেধ ছিল। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একটা সময় কিন্তু এই ধরনের পিশাচের উপদ্রব অনেক বেশি ছিল। তখন অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তিদের উসিলায় এবং প্রচেষ্টায় এই ধরনের জিনদের তাড়াতেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব